ডক্টর দাস, আপনি আলোচনার প্রথম পর্বে আমাদেরকে বললেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের মানুষের নয়, কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে। আমরা এই দ্বিতীয় পর্বে আপনার কাছে জানতে চাইবো যে এটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। আমরা করোনার সময় শুনেছিলাম, এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যারা সবচেয়ে বড় ফিনান্সিয়ার, তাদের মধ্যে প্রচুর চ্যারিটেবল ফাউন্ডেশন বা প্রচুর বেসরকারি ট্রাস্ট রয়েছে। সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলেন, এবং এটাও জানতে চাইবো যে যে দেশগুলি এখনো অব্দি এই চুক্তির বিরোধিতা করেছে তাদের অবস্থান ঠিক কি ছিল এবং তারা কি কারণে এই চুক্তির বিরোধিতা করেছে। ডক্টর দাস। এখানে খুব ইন্টারেস্টিং যে বিষয়টা কিন্তু আমাদের মিডিয়াতে আসছে না, আমরা প্রায় জানি না। সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু এই ট্রাম্প সরকার যেদিন এসছে সেই দিনই, প্রথম দিনে, সরকারের প্রথম দিনেই কিন্তু তারা হুকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা আর হুয়ের সঙ্গে নেই। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে গত বছর যখন বাইডেন সরকার ছিল, যখন এই চুক্তির যে খসড়া প্রস্তুত হচ্ছিল, যখন বোঝা গেছিল যে নানান রকম বাধা আসতে পারে, এই চুক্তিটা সম্ভবত সম্পাদিত নাও হতে পারে, তখন কিন্তু এই বাইডেন সরকার হুকে চিঠি দিয়ে আইএইচআর মানে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি কিভাবে সংশোধন করতে হবে এবং তার মধ্যে কিছু ড্রাকোনিয়ান ক্লজ দিয়ে দিয়েছিল, যেখান থেকে কোনো দেশই বেরোতে পারবে না। এইভাবে সেই সময় কিন্তু এই প্যান্ডেমিক চুক্তির পক্ষে আমেরিকা ছিল একটা বড় খুঁটি, স্তম্ভ। সেটা কিন্তু আজকে সরে গেছে। আমরা জানি না যে আমেরিকার সরকার পরিবর্তন হলে এটা আবার পরিবর্তিত হয়ে আগের জায়গায় যাবে কিনা। হতে পারে, হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু অন্তত পক্ষে আজকের দিনে এটা বলা যায় যে এর ফলে হু কিন্তু মস্ত বেকায়দায় পড়েছে। এবং আরো বেশি বেকায়দায় পড়েছে সেটা হচ্ছে যে মার্কিন সরকারের পক্ষে রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি কিন্তু কোভিডের সময় একটা দীর্ঘ আন্দোলন চালিয়েছিলেন এবং তার কণ্ঠস্বর আমরা শুনেছি, তিনি কিন্তু সরকারের পক্ষে হুয়ের অ্যাসেম্বলিতে একটি রেকর্ডেড বার্তা পাঠিয়েছেন, স্কেদিং রিমার্ক, ভয়ঙ্কর একটা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন হুকে। তার আক্রমণের প্রথম বক্তব্য, যুক্তি যেটা, সেটা হচ্ছে জনস্বাস্থ্যের কথা ভুলে হু এখন কিছু কর্পোরেটের স্বার্থ রক্ষায় বেশি উৎসাহী হয়ে পড়েছে এবং মনোযোগ দিচ্ছে। হুয়ের মধ্যে প্রধানতম যে ত্রুটিগুলো দেখা দিয়েছে বলে তিনি বলেছেন, তার মধ্যে হচ্ছে ব্যুরোক্র্যাটিক ব্লট, একটা স্থিতকায় চেহারা নিয়েছে, পুরো আদ্যপান্ত একটা করাপশনে, দুর্নীতিতে ডুবে থাকা একটা সংগঠন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেন? তার কারণ হুয়ের সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডে যারা আছে, যারা ডিসিশন মেকার, তাদের মধ্যে যে 15 জন সায়েন্টিস্ট আছেন, রিসার্চার আছেন, তার মধ্যে 8 জনই হচ্ছে কিন্তু প্রাইভেট কর্পোরেটের সঙ্গে যুক্ত অথবা তাদের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। এবং হু গত 10 বছরের বেশি সময় ধরে এমন সব ইস্যু, এমন সব এজেন্ডা নিচ্ছে যেগুলোর সঙ্গে জনস্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই। জনস্বাস্থ্যকে প্রভাবিত করছে যে সমস্ত রোগ ব্যাধি, যেগুলো এপিডেমিক, সেইগুলোর দিকে নজর না দিয়ে তারা কর্পোরেটের যে এজেন্ডা, ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে এজেন্ডা, সেই মোতাবেক তারা চলছে। এটাকে উনি আক্রমণ করেছেন এবং বলেছেন কোভিডের সময় হু যে সমস্ত নিদান দিয়েছে সেটা যে শুধু ব্যর্থতা নয়, সেটা ভয়ঙ্কর ক্ষতি করেছে সমাজে, অর্থনীতির। সেগুলোকে সংশোধনের বদলে, আত্মসমালোচনার বদলে, সংস্কারের বদলে হু সেই সব ভুল
নীতি, অন্যায়, অবান্তর, অবৈজ্ঞানিক নীতিকে আরো যাতে জোরালোভাবে চাপিয়ে দেওয়া যায় সারা পৃথিবীর ওপর, তার জন্য প্যান্ডেমিক প্রস্তুতির নাম করে এই প্যান্ডেমিক চুক্তি করছে। সেই কারণেই তারা হু থেকে সরে গেছে। এখানেই তিনি থেমে থাকেন। তিনি বলেছেন যে সারা পৃথিবীর যে সমস্ত মন্ত্রী বা আমলা যারা আছেন, যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তারা যেন এটাকে একটা ওয়েক আপ কল হিসেবে গ্রহণ করেন। এবং লাস্টে তিনি শেষে আবেদন জানিয়েছেন যে হু নিঃসন্দেহে একটা লিগাসি ইনস্টিটিউশন, অতীতে তার কিছু নিশ্চিতভাবে ভালো কাজ ছিল, কিন্তু এখন যে জায়গায় হু পৌঁছেছে তাতে থাকা সম্ভব নয়, তাতে জনস্বাস্থ্যের কোনো উপকার হবে না, ক্ষতি হবে। তাহলে আমাদের কিন্তু বিকল্প ভাবতে হবে। আমরাও চাই জনস্বাস্থ্যের জন্য ভবিষ্যতে যদি কোনো প্যান্ডেমিক আসে তার জন্য আন্তর্জাতিকভাবে কিন্তু সমন্বয় দরকার। এর জন্য আমাদের নতুন করে ভাবতে হবে, অর্থাৎ হুয়ের বিকল্প কি হতে পারে সেই ভাবনাটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য, বিশেষত যখন সেটা একটা আমেরিকার মতো শক্তিধর দেশের কাছ থেকে আসে। আমেরিকার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাও, আমেরিকার ঠিক 2 সপ্তাহ পরে আর্জেন্টিনার সরকার কিন্তু হুয়ের সমস্ত কাজকর্ম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং তারা বেরিয়ে গেছে। আর্জেন্টিনার যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মিলেই, তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন হু লকডাউনের নামে যা করেছে সেটা হচ্ছে মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। সেখানেই থেমে থাকেননি এবং বলেছেন যে এই হু প্যান্ডেমিক চুক্তির নামে, প্যান্ডেমিক প্রতিরোধের নামে যে সমস্ত জিনিস নিয়ে আসছে সেগুলো আমাদের দেশের পক্ষে, আমাদের দেশের স্বাধীনতার পক্ষে, আমাদের দেশের জনস্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর ক্ষতি করবে, সর্বনাশ করবে। তাই আমরা তাদের সঙ্গে নেই। আমি আগেই বলেছি, আগের পর্বে বলেছি যে অন্যান্য দেশগুলোর মধ্যে যুগোস্লাভিয়া কি বলেছে এবং রাশিয়ান ফেডারেশনও কিন্তু একই কথাই বলেছে। রাশিয়ান ফেডারেশন সন্দেহ প্রকাশ করেছে যে যেভাবে হুয়ের এই প্যান্ডেমিক চুক্তি যারা চালাচ্ছে, যারা কলকাঠি নাড়ছে পিছন থেকে, তাদের মধ্যে রয়েছে কিন্তু শক্তিশালী ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বিভিন্ন কর্পোরেট শক্তি। তাই তারা ভোটদানে বিরত থেকেছে। এবারে আমি চলে আসি হুয়ের বিরুদ্ধে বহুদিন ধরে যে অভিযোগটা উঠছে যে হু কি সত্যি সত্যি একটি সর্বজনগ্রাহ্য সারা পৃথিবীর স্বাস্থ্য সংগঠন। এখনো কি বলা যায়? প্রশ্নটা উঠেছে এই কারণে যে হু এর যে ফাউন্ডিং প্রিন্সিপাল ছিল, হু যখন তৈরি হয়েছিল তখন এটাই ছিল নিয়ম যে হু এর যারা সদস্য দেশ আছে তারা তাদের যে জিডিপি সেই অনুপাতে তারা সেখানে কন্ট্রিবিউট করবে, টাকা দেবে, সেই টাকায় চলবে। কিন্তু আজকের পরিস্থিতিটা কি? আজকের পরিস্থিতি হচ্ছে হু এর যে একটা বিরাট বাজেট রয়েছে তার 80% আসে কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে, এবং তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে কর্পোরেটস, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তাদের পোষিত বা তাদের প্রক্সি যাদের বলা হয় সেই রকম কিছু চ্যারিটেবল ফাউন্ডেশন বা এজেন্সিস। তারাই 80% ফান্ডিং দেয়। আমরা যদি ফান্ডিংটা দেখি একবার, বোর্ড অফ নেক্সট এতে কোথায় পাওয়া যাবে প্লিজ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টপ ডোনার্স, নেক্সট নেক্সট ইয়েস, দেখুন এই ছবিটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে হু এর সবচেয়ে বড় স্টেট ডোনার যে সেটা হচ্ছে আমেরিকা, প্রায় 15% তারা দিত এবং বেরিয়ে যাওয়ার পরে সেই অর্থ কিন্তু আর আসবে না, অন্তত 1 বছর পর থেকে আর আসবে না। এরপরেই রয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং গাভি অ্যালায়েন্স। এই দুটোই কিন্তু, দুটোরই মালিক কিন্তু গেটস মহাশয়। এই দুটোকে যদি একত্রে ধরেন তারাই হচ্ছে বিগেস্ট ফান্ডার, অর্থাৎ মালিক এক অর্থে, হু এর মালিক তারা। এবং তারপরে দেখবেন এখানে আরো অনেক ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক রয়েছে,
এখানে যেগুলো দেখানো নেই, অনেক ফাউন্ডেশনস রয়েছে, ওয়েলকাম ট্রাস্ট রয়েছে, রকিফেলার ফাউন্ডেশনস রয়েছে। তো এটা তো স্পষ্ট যে হুয়ের এজেন্ডা গুলো এখন কিন্তু এদের স্বার্থের দিকে তাকিয়েই ঠিক হয়। কোভিডের সময় আমরা দেখেছি যে লকডাউনের মতো একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা, যেটা সারা পৃথিবীর অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছে যে সারা পৃথিবীতে দারিদ্র সীমার নিচে নেমে গেছে প্রায় 20 কোটি মানুষ, মধ্যস্তরের মানুষ ধসে গেছে। আমেরিকার পত্রপত্রিকা নিউজ উইক বলেছে এইটা এমন একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে যার ফলে এটা গ্রেটেস্ট ওয়েলথ ট্রান্সফার, অর্থাৎ সম্পত্তির হস্তান্তর হয়েছে মধ্য এবং গরিব শ্রেণীর থেকে চলে গেছে উচ্চবিত্ত শ্রেণীর হাতে, এবং অনেক অনেক বিলিয়নিয়ারের জন্ম হয়েছে। আমেরিকাতে যারা বিলিয়নিয়ার ছিল তাদের প্রায় 300 বিলিয়ন না 30 বিলিয়ন তারা বেশি কামিয়েছে এই সময়। খুব কিন্তু একবারও আত্মসমালোচনা করেনি, বলেনি যেটা ভুল হয়েছে, এবং বারবার বিভিন্ন জনস্বাস্থ্যবিদদের কাছ থেকে, বিজ্ঞানীদের কাছ থেকে, গবেষকদের কাছ থেকে বার্তা আসা সত্ত্বেও কখনো কিন্তু কোনো দেশকে বলেনি লকডাউন আর নয়, এখনো বলছে না। এবং হচ্ছে যে সমস্ত নিদান ছিল 10 ফিট দূরত্ব, মাস্কের যে ম্যান্ডেট, ভ্যাকসিন, প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো জনস্বাস্থ্যের পক্ষে, জনগণের পক্ষে ক্ষতিকর সেগুলোকে কিন্তু মান্যতা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, যখন 175 কি 180 জনের মৃত্যু হয়েছিল কোভিডে, তখন সেটা হয়ে গেছিল পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। আর যখন এই যে ভ্যাকসিন দেওয়া হলো, কোভিডের ভ্যাকসিন, তার ফলে যে হাজার হাজার মৃত্যু হচ্ছে সারা দেশ, সারা পৃথিবীতে, শুধু আমেরিকাতেই মানে রেকর্ডেড 38,000-এর মতো, এই তো আমেরিকার সেনেটে এখন আলোচনা হচ্ছে, 38,000 মানুষের মৃত্যু হয়েছে ভিআরএস অনুযায়ী। বলা হয় এখানে যে তথ্যটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে তথ্য তার হয়তো 1 থেকে 2%। তাহলে আসল সংখ্যাটা কি ভয়ানক আপনি চিন্তা করেন। হু কি এই ভ্যাকসিনের পরবর্তী যে মৃত্যুর ঘটনার জন্য এই ভ্যাকসিনেশনকে একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করেছে? করেনি তো। এমনকি হুয়ের যে নিজস্ব নজরদারি সংস্থা আছে ভিজি অ্যাক্সেস, তাতে দেখা গেছে যে কোভিড ভ্যাকসিনের পর যে সমস্ত কুপ্রভাব দেখা গেছে, ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা গেছে, মৃত্যু হয়েছে, গত 50 বছরে কোনো ভ্যাকসিনের পর এরকম হয়নি। খুকি সেটা নিয়ে কখনো একটি কথা জনসমক্ষে বলেছে? কখনো বলেছে যে এই ভ্যাকসিন জনিত মৃত্যু এবং এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটার জন্য রিসার্চ দরকার, সেটার জন্য স্টাডি দরকার? একবারও বলেছে সেটার জন্য সার্ভিলেন্স দরকার? না। এই যে ভ্যাকসিন চালিয়ে দেওয়া হলো ইমার্জেন্সি অথরাইজেশন করে, সেটাকে তুলে নেওয়া হয়েছে ইমার্জেন্সি অথরাইজেশন। ভালো কথা, ইমার্জেন্সি অথরাইজেশন করেছিলে, তারপরে পোস্ট মার্কেটিং যে সার্ভিলেন্স, সেটা কি হয়েছে? হয়নি তো। এসব সার্ভিলেন্সের দরকার নেই, এখন দরকার জিনোমিক সার্ভিলেন্স, তাই তো? তা এই ধরনের বিজ্ঞান বিরোধী, সত্যি কথা বলতে বিজ্ঞান বিরোধী এবং প্রো ইন্ডাস্ট্রি, অর্থাৎ এটা একটা প্যান্ডেমিক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কোভিডের সময় আমরা দেখেছি যে পুরোটা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেখানে ডায়াগনস্টিক, থেরাপিউটিক, ভ্যাকসিন এগুলো একটা পণ্যতে পরিণত হয়েছে, এবং সেগুলো দেশকে বিক্রি করেছে জবরদস্তি করে, তারা কিনতে বাধ্য হয়েছে, অর্থাৎ স্টেটগুলো হয়েছে একটা ক্যাপটিভ মার্কেট এই সমস্ত কোম্পানিগুলো। তো এই যে মজা তারা লুটেছে, এটাকে তো তারা ছাড়তে চাইবে না, সেই জন্যই প্যান্ডেমিক চুক্তি। সেই জন্য এই চুক্তির আওতায় থাকবে পৃথিবী আজীবন। কেন? এই চুক্তির শর্তগুলো লাগু হবে শুধুমাত্র প্যান্ডেমিকের সময় নয়, একটা প্যান্ডেমিক থেকে আরেকটা প্যান্ডেমিকের মধ্যে যে সময় থাকবে সেই সময়, অর্থাৎ এখন থেকে পুরো জনস্বাস্থ্যটাই আবর্তিত হবে প্যান্ডেমিককে ঘিরে, এবং তাতে যারা উপকৃত হবে, লাভবান হবে, কারা হবে বুঝতেই পারছেন? এই প্যান্ডেমিক ইন্ডাস্ট্রির মালিকরা, যে প্যান্ডেমিক ইন্ডাস্ট্রিয়াল মালিকরাই কিন্তু হুকে এখন নিয়ন্ত্রণ করছে। এই যে স্লাইড যেটা দেখা যাচ্ছে, আমি আগের পর্বে একবার বলেছিলাম, সেটা এখন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, দেখুন, আজ থেকে 3 বছর আগে হুয়ের যে প্রধান মহানির্দেশক, তিনি একটা শীর্ষ সম্মেলন করেছিলেন প্যান্ডেমিক, ভবিষ্যতের প্যান্ডেমিক কি করে প্রতিরোধ করতে হবে সেটা নিয়ে।
খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। কেউ বলতে পারেন যে হয়তো বেফাস কথা বলেছেন আর কি। তিনি বলেছেন কোভিডের জন্য যে ভ্যাকসিন, তার প্রচেষ্টাটা শুরু হয়েছিল 2015 সাল থেকে। 2015 সাল থেকে বিভিন্ন রোড ম্যাপ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ব্লু প্রিন্ট তারা তৈরি করেছেন। তার মধ্যে থেরাপিউটিক ছিল, ডায়াগনস্টিক ছিল, ডায়াগনস্টিকের মধ্যে কিছু ভ্যাকসিন এসব ছিল, ভ্যাকসিনেশনের মধ্যে। এবং সেখানে সার্স মাছের সঙ্গে একটা ডিজিজ এক্স এর বিরুদ্ধে নাকি তারা ভ্যাকসিন তৈরি করতে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেল সেই ডিজিজ এক্সটাই হচ্ছে কোভিড। কি আশ্চর্য! এবং এরা বলছেন, এখানে দেখুন বলছেন সেপি, সিইপিআই। নেক্সট স্লাইড। এই যে সেপি, তো সেপি যে সংগঠনটা, সেটা হচ্ছে এখানে কারা কারা রয়েছে দেখুন, পাশেই দেখতে পাবেন। সেটা হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, গোল্ডম্যান স্যাক্স, ওয়েলকাম ট্রাস্ট, যাদের নামগুলো বলেছি। তো এটা একটা নন স্টেট এবং স্টেট দুটো পার্টনারই রয়েছে এখানে। অনেক দেশ, ভারত রয়েছে, নরওয়ে রয়েছে, এই দেশগুলো রয়েছে। তাহলে ব্যাপারটা কি তৈরি হয়েছে? এর মূল কাজটাই হচ্ছে এই সার্ভিলেন্স টেকনোলজিকে ছড়িয়ে দেওয়া, এক। 2 নম্বর হচ্ছে তারা নিজেরাই বলছে যে তারা একটা ভ্যাকসিন লাইব্রেরি তৈরি করেছে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট বাস, ঠিক আছে। দেখুন, এটা তাদের ওয়েবসাইট থেকে নেওয়া, আগেরটা, জাস্ট আগেরটা। ইয়েস, দেখুন এখানে তারা কি বলছে, এটা আমাদের কথা নয়। এই সেপি বলে যে সংগঠনটি আছে, তারা কি বলছে, তাদের যে মিশন, সেখানে দেখুন এইগুলো লেখা আছে, যেটা খুব বড় করে ডান দিকে লাল রং দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, যে তারা কিভাবে এই গ্যাপটাকে পূরণ করবে। অর্থাৎ সারা পৃথিবীতে ভবিষ্যতের প্যান্ডেমিক প্রতিরোধ করতে গেলে দেখা গেছে কিছু ফাঁক রয়ে গেছে, সেটা নাকি তারা কোভিড এর সময় দেখতে পেয়েছে। এই ফাঁকটাকে এবারে পূরণ করতে হবে। তার জন্য প্রথমত কি করতে হবে, বাই মুভিং ভ্যাকসিন ক্যান্ডিডেট বিফোর এপিডেমিক বিগিনস অ্যান্ড স্টক পাইলিং ফর ইউজ ইন আউটব্রেক। অর্থাৎ প্যান্ডেমিক আসার আগেই তাকে মজুত করতে হবে। প্যান্ডেমিক এপিডেমিক হওয়ার আগেই ক্যান্ডিডেট ভ্যাকসিনকে তৈরি করে ফেলতে হবে। এবং নিউ অ্যান্ড আননোন প্যাথোজেন, যে প্যাথোজেন অর্থাৎ রোগ জীবাণু আসেনি, অজানা, তার বিরুদ্ধেও ভ্যাকসিন তৈরি করে ফেলতে হবে। শুধু তাই নয়, পরের স্লাইডটা। নেক্সট, ইয়েস। দেখুন এখানে বলছে, আগেরটা, সেখানে বলছে যে ওরা একটা ভ্যাকসিন লাইব্রেরি তৈরি করে ফেলেছে। এই লেখাতেই আপনারা পাবেন যে ভ্যাকসিন লাইব্রেরি তৈরি করেছে, এবং সেখানে ইচ ফ্যামিলি ভাইরাসের জন্য একটা করে ভ্যাকসিন তৈরি করাই আছে। এবং কোনো ডিজিজ এক্স এলে পরেই তারা 100 দিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসবে। কোভিডের ভ্যাকসিন 362 দিনে এসেছিল, বেজায় ক্ষতি হয়েছিল ব্যবসার। এবারে আর সেই ক্ষতিটা তারা হতে দেবে না, এই ফাঁকটা তারা বন্ধ করতে চাইছেন। 100 দিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসবে, এবং 100 দিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসতে গেলে তাকে একেবারে ডাইরেক্টলি ম্যানুফ্যাকচার থার্ড ফেজ ট্রায়ালে তুলে দেবে। তা এবারে প্রশ্ন হচ্ছে যে আনলেন তো ভ্যাকসিন 100 দিনের মধ্যে, ভালো কথা, কিন্তু সেটা রেগুলেটরি অথরিটি থেকে সেটা ছাড়পত্র পেতে গেলে, সবুজ সংকেত পেতে গেলে, তার জন্য তো ট্রায়াল চালাতে হবে। সেটা তো সময় সাপেক্ষ। ব্যবসাটা কি করে হবে তাহলে? এই গেরোটাকেও তারা কিন্তু অতিক্রম করে ফেলেছেন। কি করেছেন দেখবেন, এই সেপি সংগঠনের যে স্ট্রাকচারটা রয়েছে, তার মধ্যে কারা কারা রয়েছে। তার মধ্যে যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, তারা তো রয়েছেই। ভ্যাকসিনে যারা টাকা ঢালবে সেই ফাইন্যান্সাররা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে সেই সমস্ত রিসার্চার এবং সায়েন্টিস্ট যারা এই ভ্যাকসিনের পক্ষে বলবেন। এবং তার সঙ্গে রয়েছে চতুর্থ স্তম্ভ, সেটা হচ্ছে রেগুলেটরি অথরিটি, এফডিএ, ইএমএ, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এবং আমেরিকার এফডিএ, এই সমস্ত সংগঠন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, যারা কোনো ওষুধ, ভ্যাকসিন, তাকে একটা ছাড়পত্র দেয়। অর্থাৎ তারাও এর মধ্যে জুড়ে রয়েছে। ব্যাপারটাকে ফাস্ট ট্র্যাকিং করা হচ্ছে, এবং এই ফাস্ট ট্র্যাকিং করাতে এবং তারা এতটাই ভীষণ আত্মবিশ্বাসী, প্যান্ডেমিক আসবে,
না এলেও নিয়ে আসতে হবে, কি উপায় নেই তো, কারণ এটা তো প্যান্ডেমিক বাণিজ্য। প্যান্ডেমিক যদি না আসে তাহলে বাণিজ্যটা হবে কি করে? প্যান্ডেমিককে আসতেই হবে, যেভাবে যদি না আসে জোর করে নিয়ে আসতে হয় প্যান্ডেমিককে। এবং তাতে এত বিপুল পরিমাণ লাভ হবে আপনি ভাবতে পারছেন না। তেদ্রস এটা ভেবে ভীষণ গদগদ। তিনি একটি বই লিখেছিলেন, দেখুন ডান পাশে রয়েছে, এটা হুয়ের প্রকাশিত একটা বই, বুক মানে পুস্তিকা। তার শিরোনাম হচ্ছে হেলথ রিটার্ন। তার মুখবন্ধ লিখেছেন এই তেদ্রস মহাশয়। সেখানে তিনি বলছেন যে এতদিন পর্যন্ত ভ্যাকসিনে লাভ হতো $1 খরচ করলে হয়তো $1.4। এবারে কিন্তু যদি যারা এখানে ইনভেস্টর হবে তাদের লাভ হবে 1:35। তার মানে $1 যদি বিনিয়োগ করেন $35 ফেরত পাবেন। ভাবতে পারছেন? তাহলে কেন বলছি যে এই হু সংগঠনটি এই সমস্ত ইনভেস্টর, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তাদের প্রক্সি যারা যেটা চাইছেন, এটা প্যান্ডেমিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করেছেন, তাদের মুখ্য উদ্দেশ্য প্যান্ডেমিক বাণিজ্য। সেই বাণিজ্যে কি বিপুল পরিমাণ লাভ হবে তার একটা ইঙ্গিত দিচ্ছেন এই তেদ্রস মহাশয়। এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই এই সেপি তাদের এতেই বলেছে, ওয়েবসাইটেই বলছে যে তাদের দুটো পর্যায়, অর্থাৎ প্রথম পর্যায় খতম হয়ে গেছে, তাতে একটা বিপুল লাভ হয়েছে। সেটা 2021 সালে শেষ হয়ে গেছে। 2017 থেকে 2021 ছিল প্রথম পর্যায়। এবং কি বিপুল পরিমাণ বাম্পার লাভ হয়েছে ভ্যাকসিন কোম্পানির, আপনারা জানেন। অক্সফার্মের রিপোর্টই বলা হয়েছে যে মডার্না এবং ফাইজার কোম্পানি এরা সেকেন্ডে $1000 করে প্রফিট করেছে। এখানেই শেষ নয়। তো সেই ব্যাপারটাকে চালিয়ে যেতে হলে তেদ্রস মহাশয় তাদের আশ্বস্ত করেছেন, আসলে আশ্বস্ত করছেন ইনভেস্টরদের। শেয়ার মার্কেটে যারা টাকা ঢালবে এই সমস্ত কোম্পানিতে, তাদের দিকে তাকে এই কথাটা বলছেন। নেক্সট স্লাইড। হ্যাঁ, এটাই বলতে চাইছি যে এই প্যান্ডেমিক বাণিজ্য ঘিরে যারা রয়েছে, যে প্যান্ডেমিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের মধ্যে যারা বারবার যাদের নাম চলে আসছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়েলকাম ট্রাস্ট, রকিফেলার ফাউন্ডেশন এবং নানান কর্পোরেট কোম্পানি, প্রত্যেকের কিন্তু স্বার্থ এখানে জড়িয়ে রয়েছে। যেমন ধরুন ওয়েলকাম ট্রাস্ট হচ্ছে রোশ কোম্পানি যেটা আছে, তাদের একটা প্রক্সি অর্গানাইজেশন, চ্যারিটেবল ফাউন্ডেশনস। এবং দেখেছেন যে কোভিডের সময় যে টেস্টিং হয়েছে, অর্থাৎ এই RT-PCR নামক একটি ভুয়ো পরীক্ষা, পরে ব্যাখ্যা করবো কি কোনো সময় থাকে, আগেও অনেকবার বলেছি যে এটা কখনোই প্রমাণ করে না যে কোনো একটি সংক্রমণ হয়েছে। আমি এখানে একটু বলে দিই, যেহেতু প্রসঙ্গটা এলো, যদি আমরা মনে করি কোনো স্যাম্পল থেকে মানুষের শরীরের একটি জিনের টুকরো পাওয়া গেল, জিনের টুকরো পেলেই প্রমাণ হয় না যে সেটার সংক্রমণ হয়েছে। সংক্রমণের ডেফিনেশনটা আলাদা। সেটা মৃত না জীবিত জীবাণু আমরা জানি না। জীবিত জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় সেটাকে বলে কিন্তু ইনফেকশন, না হলে সেটা কন্টামিনেশনই থাকে। আবার জীবাণুরা যখন বৃদ্ধি পেয়ে একটি ক্লিনিক্যালি ম্যানিফেস্টেড ডিজিজ তৈরি করে, সেটা হয় অসুখ। এরা সব জিনিসকে গুলিয়ে দিয়েছে। কোনো জায়গা থেকে জেনেটিক টুকরো আছে এটা প্রমাণ করতে পারলেই অসুখ, এবং সেটা মারাত্মক অসুখ হয়ে যাচ্ছে। এইভাবে এরা পুরো বিজ্ঞানকে, জনস্বাস্থ্য বিজ্ঞানকে, এপিডেমিওলজিকে একেবারে হেটমুন্ড ঊর্ধ্বপথ করে দিয়েছিল। এখনো সেটা জারি রাখতে চাইছে। যাই হোক, তো বলার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে যে এখানে শুধু এই সংগঠনগুলো নয়, সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি একটা প্যান্ডেমিক ফান্ড তৈরি করেছে, যে ফান্ড থেকে কিন্তু এই সমস্ত দেশ যারা চুক্তিবদ্ধ হবে তারা ঋণ নিতে বাধ্য হবে। কারণ একবার যদি তারা এই চুক্তির মধ্যে বাধ্যবাধকতার মধ্যে ঢুকে যায়, তখন তাকে সার্ভেলেন্স টেকনোলজি করতেই হবে, পাবলিক হেলথকে এইভাবে নতুনভাবে রিওরিয়েন্ট করতে হবে, এবং এদের প্যান্ডেমিক ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট সেগুলোকে তাকে কিনতে হবে, অবাধ রাস্তা দিতে হবে বাণিজ্যের। এর জন্য তো টাকা দরকার, সেই টাকার জন্য নিয়ে বসে আছে প্যান্ডেমিক ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, সেই টাকা তাদের নিতে হবে। তো এইবারে আসি আরেকটি কথায়, জাস্ট শেষ করে দেবো। সেটা হচ্ছে এই যে সবচেয়ে বিতর্কিত যে আর্টিকেল 12 নম্বর আর্টিকেল, যার মধ্যে PABS রয়েছে, প্যাথোজেন অ্যাক্সেস বেনিফিট শেয়ারিং। আমার কথা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এখান থেকে বেনিফিট কারা পেতে পারে। এই যে লো ইনকাম, মিডিল অ্যান্ড লো ইনকাম কান্ট্রি যেটা রয়েছে দেশগুলো, তারা বেনিফিট পাবে বলে মনে হয়? সাধারণ বুদ্ধি, কমন সেন্স কি বলে?
সেখানে গেলে আপনি দেখতে পাবেন, যদি চুক্তির এখন পাওয়াই যাচ্ছে ওয়েবসাইটে আর কি ড্রাফটটা, তো এটা 12 নম্বর আর্টিকেলের পরে 13 নম্বর আর্টিকেলে কি রয়েছে? সাপ্লাই চেইন আর লজিস্টিক্স। ভাবুন, জনস্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য প্যান্ডেমিক বাণিজ্য কিভাবে প্রসারিত করতে হবে এবং প্যান্ডেমিক প্রোডাক্ট অর্থাৎ এই পণ্য তার বাজারকে নিশ্চিত করার জন্য সাপ্লাই চেইন, এইটা করছে কিন্তু হু। এটা কি হুয়ের কাজ? এটা কি কোনো স্বাস্থ্য সংস্থার কাজ নাকি? স্বাস্থ্য সংস্থা কি কোনো ট্রেডিং অর্গানাইজেশন নাকি, যে তার কাজ হচ্ছে প্যান্ডেমিক পণ্য কিভাবে কোন দেশে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, কত শতাংশ কোন জায়গা থেকে কোথায় যাবে, কোথায় মজুত হবে? এটা কি হুয়ের কাজ? হু এটা করবে, এবং সেটা এই চুক্তিপত্রের মধ্যে রয়েছে। এবং তারপরে 13B যে আর্টিকেল রয়েছে তাতে বলছে প্রকিউরমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রত্যেক দেশ কিনতে বাধ্য, দেশগুলো হবে ক্যাপটিভ মার্কেট এই প্যান্ডেমিক ইন্ডাস্ট্রির। তার যে কোটা থাকবে সেটা তাকে কিনতেই হবে, সেটা লাগুক চাই না লাগুক। যাই হোক, আমরা এইটা বুঝতে পারলাম যে প্যান্ডেমিক বাণিজ্যকে নিশ্চিত করতে হবে। এবং শেষ কথাটি বলছি এই পর্বটা শেষ করার আগে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি তো বিভিন্ন রেগুলেটরি অর্গানাইজেশনস গুলো এই সেপির একটা অংশ হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দেশেরই তো নিজস্ব একটা রেগুলেটরি অথরিটি আছে। আমাদের দেশেও আছে, যারা কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিলেন। তো সেক্ষেত্রে কি হবে দেখুন, এখানে বলে রেখেছে, অ্যাডও দেওয়া আছে এবং হলুদ রঙের একটা করা আছে, আন্ডারলাইন দেখা যাচ্ছে টু। হ্যাঁ, বি পার্টটা দেখুন, সেটা হচ্ছে এর পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যারো দেওয়া আছে যেটা দেখুন, সেখানে তারা বলছে যে সংশ্লিষ্ট দেশের যে রেগুলেটরি অথরিটি আছে, নিয়ামক সংস্থা যেটা আছে, তাকে কিন্তু এই ছাড়পত্র দেওয়ার কাজটাকে দ্রুততর করতে হবে। এক্সপেডাইটেড রেগুলেটরি রিভিউ আর এমার্জেন্সি রেগুলেটরি অথরাইজেশন, একই কাহিনী, ইমার্জেন্সি অথরাইজেশন দিতে হবে। আমার মনে হয় এই পর্ব থেকে আমাদের অনেকটাই পরিষ্কার হলো যে এই প্যান্ডেমিক চুক্তির পিছনে যে বাণিজ্যিক চুক্তির নকশা রয়েছে সেটা। ধন্যবাদ। এই পর্ব থেকে খুব পরিষ্কারভাবে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই জেনোমিক সিকোয়েন্স ট্রেসিং এর মাধ্যমে কিভাবে হেলথ সার্ভেলেন্স এই বিষয়টাকে পাকাপাকি ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে ডক্টর দাস, আপনি এর আগে একটা সভায় বলেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য বাণিজ্য সংস্থা হয়ে গেছে। আজকের এই আলোচনায় সেই বিষয়টা আবার খুব সুন্দরভাবে আমাদের সামনে উঠে এলো।